আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নির্বাচন আগে থেকে বলছিলাম, শুভেন্দু অধিকারী যখন থেকে প্রধানমন্ত্রী হবে পরের দিন থেকে মনে করেন দুইটা তিনটা ঘটনা ঘটবে। একটা হলো বাংলাদেশ বিরোধী যত রকম কর্মকাণ্ড সবগুলো করতে থাকবে। এটা দেখেন, যেটা বলছি ঠিক সেটাই হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটা বলছে, এইটা বাংলাদেশের সঙ্গে এক ধরনের শুভেন্দুর যুদ্ধ বাঁধানোর মতন একটা ঘোষণা তিনি করলেন এই ভাষণটা দিয়ে, বক্তব্যটা দিয়ে। তার মানে বুঝতে পারছেন, প্রায় 1 কোটি মানুষকে সে বাংলাদেশের দিকে ঠেলে দিতে চায়। যেই সংশোধিত ভোটার তালিকায় 91 লক্ষ ভোটার বাদ পড়ছে। এই 91 লক্ষ ভোটার যারা এই ভোটের আওতায় আসেনি তাদেরকে বলা হচ্ছে অনুপ্রবেশকারী। তাদেরকে ডিপোর্ট করবে এবং তাদের মধ্যে অধিকাংশই মুসলমান এবং তারা দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের ফাইট করার সক্ষমতা নেই। যদিও 27 লক্ষ এই যাদেরকে বাদ দেওয়া হয়েছে, 27 লক্ষ আবেদন করছে সরকারের কাছে, কিন্তু সেগুলি যাচাই বাছাই করেনি। ওইভাবেই কিন্তু তারা এই 91 লক্ষ ভোটারকে বাদ দিয়ে তারা নির্বাচনটা করছে। প্রায় 1 কোটি জনগোষ্ঠীকে সে ঠেলে দিতে চায় বাংলাদেশের দিকে। এইটা রীতিমতো একটা যুদ্ধ পরিকল্পনা ছাড়া অন্য কোনো কিছু না। এবং প্রথম দিন থেকেই বাংলাদেশের বিরুদ্ধে আর আভ্যন্তরীণভাবে হিন্দু মুসলিম বিভক্ত করা। তো ঘটনাক্রমে গরুর বিষয়ে যে নির্দেশনা জারি করছে তাতে হিন্দু মুসলিম তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে। কারণ যেহেতু এই গরু লালন পালনের উপর বহু হিন্দু পরিবার মানে জীবিকা নির্বাহ করে, সুতরাং তারা এই ইস্যুতে তারা বুঝতে পারছে যে তাদের সর্বনাশ হচ্ছে, গরুর বেচাকেনা হবে না, হাটেও তুলছে না কেউ, কারণ হাটে তোলার মতন বয়স নেই। 14 বছর যখন হয়, জীর্ণ শীর্ণ সেই গরু যদি বেঁচেও থাকে সেইগুলোর কোনো দাম পাবে না। আর 14 বছরের আগে গরু কাটতে পারবে না, মানে সেই একটা গরু সেই লালন পালন করতে গেলে তার 5-7 লাখ টাকা ব্যয় হবে। ওই ব্যয় করার পরে যখন সে হাটে তুলবে, সে তখন 1 লাখ 1.5 লাখ টাকা দামেও বিক্রি করতে পারবে না। সব মিলে একটা মহা বিপর্যয়। এই বিপর্যয়ের মধ্যে ওই রাস্তায় নামাজ পড়া যাবে না, নানা রকম নির্দেশনা জারি করে একটা ভয়াল পরিস্থিতি তৈরি করছে। এখন কি হবে জানি না, যেটা হবে যে বাংলাদেশ এটা যেই আবার সম্পর্ক স্থাপনের যেই একটা চিন্তা চলছিল নির্বাচনের পর, রাজনৈতিক সরকারের সাথে নাকি কোনো ঝামেলা হবে না এবং রাজনৈতিক সরকার আসলেই সব সমস্যা মিটে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকার আসার পর সেটা তো এখন উল্টা বুমেরাং হচ্ছে। ইউনূস সরকারের চেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি সত্যি সত্যি এরকম ঘটনা তারা রিপোর্ট করতে থাকে, গ্রেপ্তার করে যদি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় আর বিএসএফ যদি পুশইন করার চেষ্টা করে, তাহলে এই অঞ্চল বসে থাকবে না, এই অঞ্চল থেকে পাল্টা প্রতিরোধ হবে। তার মানে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি সীমান্তে মানে লাগাই দিল আর কি শুভেন্দু অধিকারী। জানি না এর বিপরীতে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর বাংলাদেশের কূটনীতি, পররাষ্ট্রনীতি তাদের মধ্যে কি তোলপাড় হচ্ছে বা তাদের কি বক্তব্য, নিশ্চয়ই সেটি জানার এবং দেখার অপেক্ষায় থাকলাম দর্শক। শেখ হাসিনা কিন্তু আসলেই ক্রাইসিস ম্যানেজার। আসলে যখন কারো অনুপস্থিতি থাকে তখন বোঝা যায় তিনি কত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে যারা শেখ হাসিনার উপরে ক্ষুব্ধ ছিলেন, যারা ভেবেছিলেন শেখ হাসিনা না থাকলে মান্না চালু আসবে, আমেরিকান ডলার আসবে, আশা করি তারা এখন মোহমুক্ত হয়েছেন। এটা আমার ধারণা আর কি। এটা মোহমুক্ত হয়েছে এবং হতে হবে, না হয়ে তাদের উপায় নেই। আর আপনি যেটা বললেন যে আমি যে প্রশ্নটা আমি করেছিলাম, আমি শেষে একটা উত্তর দেইনি আপনাকে, খেয়াল ছিল না, পরে মনে হয়েছে যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। শুধু শেখ হাসিনা নয়, তার সাথে আরো অনেকেরই সাজা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে বাংলাদেশে এমন কোনো জেল নাই যেখানে শেখ হাসিনা আটকে রাখবে। বাংলাদেশে এমন কোনো জল্লাদ নাই শেখ হাসিনারে ফাঁসি দিবে। ওই আমার ভাবির পোলারা আর ওয়াকা আর বিএনপি যদি মনে করে
শেখ হাসিনাকে যদি পারতো, তাদের ক্ষমতা থাকতো, তাহলে কিন্তু 5 তারিখে যাইতে দিত না। শেখ হাসিনা যে কি, ওটা ওয়াকার জানে। এত সস্তা না। শেখ হাসিনার গলায় যার বাপ এই দেশ বানাইছে, যিনি একমাত্র ব্যক্তি বলতে পারেন যে এই দেশ আমার বাপের এবং আমার, তারে আপনি ফাঁসি দিবেন? এত সস্তা? অত নালিয়া দেশের না। ওই বাবির পোলারা ওই ভুইফোর কয়দিন, যারা 36 দিনের রাজনীতি করে চলে আসে, নিজের আরবের খুরমা খেজুর মনে করতেছে না। ওয়াকার তো কিস্তিতে যাইতেছে। সে আগে তাকে ঢুকতে দেন না, বাড়িতে যাইতে দেন না, সেনাবাহিনীকে বেড়াকে যাইতে দেন না। তারপরে কে কারে ফাঁসি দেয়? শেখ হাসিনারই ফাঁসি দেয়, না শেখ হাসিনা আসার আগেই পাবলিক এত গাছে ঝুলায়, ফ্লাইওভারে ঝুলাই কিনা সেই অপেক্ষা যেন তারা করে। শেখ হাসিনার যারা আশা করতেছে শেখ হাসিনারে, ওই কিছু চিঙ্কুবাম, জামাত আর আমার ভাবির পোলার আশা করতেছে কিছু পেয়ারা পাকিস্তানি শেখ হাসিনাকে ঝুলাবে। এত সস্তা? শেখ হাসিনা মানেই বাংলাদেশ। এত সস্তা না, এত নালে আদেশের না। ওই যে ওয়াকারের কপালে কি আছে সেটা অপেক্ষা করেন। শুধু ওয়াকার না, এই যত আমার ভাবির পোলারা উপদেষ্টি ছিল, যারা এখন খুব মৌজ মাস্তি করতেছে, যারা এখন সংসদে গিয়ে নিজেদেরকে আরবের খুরমা খেজুর ভাবতেছে, বিএনপি তো ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, তাই বিএনপি নেতারা গালি দিতে দিতে কমায় পাঠায় দেয়। তো ব্ল্যাঙ্ক চেক বেশি দিন আর থাকবে না। আর বাংলাদেশের জনগণ এইভাবে চলতে থাকলে, এই বাংলাদেশে এইভাবে চলতে থাকলে শেখ হাসিনার আসতে হবে না। ওই যে আমাদের রফিকুল ইসলাম ভুইয়া সাহেব যে বললেন যে তিনি চান শেখ হাসিনা কিছুদিন পরে আসুক, আমিও তাই চাই। কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে, দেশে আরো এত খারাপ হয়ে যাবে যে শেখ হাসিনা না থাকলে। তাই আমিও চাই শেখ হাসিনা, আমিও চেয়েছিলাম আগে যে শেখ হাসিনা কিছুদিন পরে ফিরুক, এই দেশের মানুষও শিক্ষা পাক। আর আওয়ামী লীগের ভেতরে যে সমস্ত বদমাইশ আছে, আওয়ামী লীগের ভেতরে ছুপা হওয়া, তারাও একটু শিক্ষা পাক। কিন্তু এখন দেখি না, শেখ হাসিনা না আসলে দেশের অবস্থা আরো অবনতি ঘটবে। তাই আমিও চাই শেখ হাসিনা দ্রুত ফিরুন। আর তিনি ফিরবেনই, তাকে কেউ ঠেকাইতে পারবে না। ওই ভাবির পোলারা মনে করতেছে ওয়াকার আবার আসবে, ট্যাঙ্কের মধ্যে তুলে নাচাবে, আবার জামাতের কর্মীদের কাঁধে তুলে নিয়ে মগবাজারে ফালাফালি করবে, আবার রাওয়া নাকি কি ঘাওয়া ক্লাব আছে, ঘাওড়া ক্লাব আছে না ঘাওয়া নাকি কি যেন ক্লাব, তারা মাঠে নামবে। ওই দিন বাগে খাইছে, 80 মন ঘিও আর জুটবে না, রাত হওয়ার নাচবে না, পাবলিক একটা পাবলিক আর নামবে না। বরং যারা শেখ হাসিনার বিরুদ্ধে নামবে, তাদেরকে দেখবেন কিভাবে কি পরিণতি করে। আওয়ামী লীগে লাগবে না। এইভাবে চলতে থাকলে দেশ আর মাত্র 6 মাস এইভাবে চলতে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই পাবলিক নিজেরাই নেমে যাবে নিজেদের বেদনায়। তাই যারা বলতেছে শেখ হাসিনা আসবে কি আসবে না, আসতে দেবে না, এই দেশ শেখ হাসিনা বাপের। পৃথিবীতে 2টা লোক বলতে পারে এই দেশ আমার বাপের, একটা হচ্ছে শেখ হাসিনা, আর একটা হচ্ছে শেখ রেহানা। তারা বলতে পারে যে এই দেশ আমার এবং আমার বাপের, আর কেউ পৃথিবীর এইভাবে বলতে পারবে না। তাদের তোমরা আটকাবা? ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু ষড়যন্ত্র করে দেশ চালানো যায় না। এই যে এখন যারা দেশের ক্ষমতা দখল করে নিয়েছে, এটা তো আমি ক্ষমতা নিয়েছে বলি না, বা ইলেকশন করেছে, এটা ক্ষমতা দখল করেছে তারা। ওয়াকার সাহেব এদেরকে কাঁধে করে নিয়ে আসছে, দেশি বিদেশি এবং আঞ্চলিক শক্তি এবং পরাশক্তি, তাদের কাঁধে ভর করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই তো এই সরকারের নাম দিয়েছি আমি মুসলেকা সরকার। এবং যারা বিরোধী দলে তারা মুসলেকা বিরোধী দল। আমার ভাবিরা হলো অনুরোধের আসরের এমপি, মেম্বার হয়ে দেখাক না দেখি। এখন কারো আসমান কাঁপে না, কারো জমিন কাঁপে না, কারণ কি $50,000 আর ঢুকে নাই। দুষ্ট লোকেরা বলতেছে সে আসমান কাঁপানি ম্যাডামের নামে নাকি $50,000 এসেছিল, সত্য মিথ্যা জানি না, এরকম খবর বাতাসে আছে আর কি। তো আমরা জানি যে কাদের আসমান জমিন কেন কেঁপেছিল তখন আমরা জানি। এইবার জনগণ আসমান জমিন কাঁপাবে। এইবার বাংলাদেশের জনগণ আসমান জমিন এমন ভাবে কাঁপাবে যে যারা এখন ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, আগে তো শুধু পতন ঘটতো একটি সরকারি দলের, তাই না? কারণ আমরা জানি যে সরকারের পতন ঘটে। এইবার বাংলাদেশের নতুন ইতিহাস ঘটবে, সেখানে সরকার এবং সরকারি বিরোধী দলের একই সাথে পতন ঘটবে। আপনি এটা নিশ্চিত থাকেন। যারা মনে করতেছে যে এই বাংলাদেশটাকে তারা দখলে নিয়ে গেছে, এইখানেও দেখলাম একজন লিখেছে শেখ হাসিনা কোনোদিন ক্ষমতায় আসবে না। এই দেশ কি তোমার মায়ের ভাতারে? যিনি কমেন্টটা করেছ, এই দেশ তোমার মায়ের ভাতারে নাকি লিখে দিয়ে গেছে, না তোমার মায়ের লাঙ্গে? এই দেশ, যারা বাংলাদেশকে 71কে ধারণ করে, এই দেশ তাদের। তোমরা আবার লুঙ্গির নিচে পালাবা, আবার হেলমেটের নিচে পালাইতে হবে তোমাদের, এছাড়া তোমাদের জায়গা নেই।
আমরা দেখেছি না, এই যে আমির হারামজাদা নাকি আমির হামজা নামের এমপি, সে বলে নাই যে তার 14 বংশের মধ্যে সবাই আওয়ামী লীগ করে? বলছে না? সে বলে নাই যে শেখ হাসিনার বিরোধিতা যারা করবে সব জাহান্নামে যাবে? আর আজকে সে জামাতের এমপি। মানে মিথ্যার একটা সীমা থাকা উচিত। তো এই ভণ্ডামি মানুষ তো বুঝে ফেলেছে। জামাত এই অনুরোধের আসর না হলে, সকল নির্বাচন না হলে, কারো কাঁধে চড়ে ক্ষমতায় না আসলে জামাত ৭৭টা দূরের কথা ৭টা সিট পাবে। এই তো ইলেকশন তো মধ্যবর্তী হবে। নিশ্চিত থাকেন, এই বছর বা আগামী বছরে আবার ইলেকশন হতে যাচ্ছে বা বিপ্লব হতে যাচ্ছে। দেখবো তার জামাত তো দেশেই থাকতে পারবে না। ইলেকশন কবে করবে? ওদের কে ভোট দিবে? কে ভোট দিবে? চিৎকার চেঁচামেচি। বাংলাদেশ আর ভুল বাংলাদেশ জনগণ বুঝে গেছে যে আওয়ামী লীগ খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, আর ভালো হোক, এই আওয়ামী লীগের কাছেই দেশের অর্থনীতি নিরাপদ। আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ। এখন কারো আসমান জমিন কাঁপে না। এখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয় না যখন বিনা হিসেবে বিনা হিসেবে সেন্ট মার্টিনে চলে আসতেছে বিদেশি সমুদ্রের বিদেশি জাহাজ। যখন এই দেশে যা ইচ্ছা তাই করতেছে চুক্তি নামে এবং করবে। এখন দেশ গোলাম হয় না, না? জনগণ এগুলো বুঝে গেছে, জনগণ এগুলো ছাড়বে না। সাংবাদিক এটা বলেছে, তিনি নিজেও তো বিদেশি স্বার্থ রক্ষা করে চলছেন না, চলতে তো হবেই, কারণ মুসলেকা দিয়েই তো আসছে। আমরা তো বলেছি এদের টিকে থাকতে হলে ওই বিদেশি মুসলেকা যাদের দিয়েছে তাদের কাঁধে চড়েই থাকতে হবে, কিন্তু জনগণ তো তাদের রাখবে না। মুসলেকা দিলেই যদি ক্ষমতায় থাকা যেত তাহলে পৃথিবীর সব দেশ কারো না কারো মুসলেকা দিয়েই ক্ষমতায় থাকতো। অত নালে আদেশ হেরে না। বাংলাদেশের মানুষের জিব্বা একটু বেশি বড় হয়ে গেছিল, কারণ শেখ হাসিনা ৩ বেলার জায়গায় আর্মিদের ১ বেলার জায়গায় ২ বেলা মাংসের ব্যবস্থা করেছিল। মানুষের মৌলবীদের ৩ বেলার জায়গায় ৫ বেলা খাওয়ার ব্যবস্থা করেছিল। মেট্রো রেলে উঠানো শিখিয়েছে, পদ্মা ব্রিজ বানিয়েছে, 4 লেন পথ করেছে। এগুলো দেখার পর মনে করেছিল আরে সরাইলে না জানি কত আরামে থাকবো। এখন তো হয়ে গেছে উল্টা। তো মুসলেকায় দিয়ে আসেন আর যাই দিয়ে আসেন, বিদেশে কান্দেই থাকেন, কাজ হবে না। এই দেশের জনগণ এখন বুঝে ফেলছে তাদের বেদনা কোথায়, তাদের সমস্যা কোথায়। ওগুলো হবে না। বিদেশিদের শক্তির কাঁধে ভর করলেই আপনি ক্ষমতায় থাকতে পারবেন তা না। দেশের জনগণের জন্য কিছু করতে হবে। যা করার সাধ্য, সামর্থ্য এবং ইচ্ছা কোনোটাই এই তথাকথিত মুস্তেকা সরকার এবং বিরোধী দলের নাই। ওই চিঙ্কুবাম, জামাত, বিএনপি, আমার ভাবির পোলাদের আকাঙ্ক্ষা হইল শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা। এই দুইটার কারণে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এই দেশের জন্য আপনি কি করেছেন? 18 মাসে আমার ভাবির পোলারা তাদের দাদা ইউনুসকে নিয়ে, লামিয়াকে নিয়ে, ওই ছুরি-ভুরি হরিকোটায় থাকা উপদেষ্টা উপদেষ্টিদের নিয়ে গেলমান শাখার উপদেশ কি করেছে 18 মাস? আর বিএনপি এই ৩ মাস, ৩.৫ মাসে কি করেছে? সকালে সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা দেখতেছি তো কি হচ্ছে। বাংলাদেশের জনগণ এগুলো মানবে না। আপনারা যদি আল্লাহর ফেরেশতা হয় না কাঁধে নিয়ে বইসা থাকে, কৈলাস পর্বত থেকে যদি দেবতারাও আসে, আপনি থাকতে পারবেন না যদি জনগণের জন্য কিছু না করেন। জনগণের জন্য কিছু টিকে থাকতে হলে অবশ্যই জনগণের ভাষায় কথা বলতে হবে, জনগণের সমস্যার সমাধান করতে হবে। প্রকৃত যে ঘটনা সেটাই, সেই দিকে নজর দিতে হবে। আপনি এভাবে ক্ষমতায় থাকতে পারবেন না, জনগণ থাকতে দিবে না। আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিশা। কারণ আপনারা দেখছেন যে আজকে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ যদি কেউ থাকে সেটা হচ্ছে যে আমাদের শিশুরা। হ্যাঁ, যে শিশুরা স্কুল যাওয়ার কথা, খেলাধুলা করার কথা, স্বপ্ন দেখার কথা, আজ তারা ভয়ে নিয়ে বেঁচে আছে নিজ বাসগৃহে, বন্দি জীবন তাদের। আসিয়া থেকে রামিসা একটার পর একটা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ ধর্ষণের শিকার, কেউ হত্যা, কেউ সমাজের নীরব নিষ্ঠুরতা। আর আমরা শুধু খবর পড়ছি, ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি, তারপর সব ভুলে যাচ্ছি, আবার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাচ্ছি। কিন্তু একবারও কি চিন্তা করেছি সে সমস্ত পরিবারের বাবা মাদের কথা, সেই সমস্ত শিশুদের কথা? এটা হয়তো আমরা কেউ চিন্তাও করিনি। কিন্তু প্রশ্ন হলো, কেন ধর্ষকরা বারবার পার পেয়ে যায়? কেন বিচার বছরের পর বছর ঝুলে থাকে? কেন ক্ষমতার ছায়ায় অপরাধীরা নিরাপদ থাকে? যে সমাজে শিশু নিরাপদ নয় সেই সমাজ সভ্য হতে পারে না। এটা আমার কথা নয়, এটা জ্ঞানী গুণীদের কথা, এটা সকলেরই কথা। বাংলাদেশ আজকে এক সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে প্রতিযোগিতা, অপ্রতিরোধ রোগ, শিশু মৃত্যুর মিছিল, অন্যদিকে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো জঘন্য অপরাধ।
এই দুই বাস্তবতায় যেন এক কথাই বলছে, রাষ্ট্র তার সবচেয়ে অসহায় নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আমাদের এই রাষ্ট্র নাগরিকদের সুরক্ষা দিতেই ব্যর্থ। আপনারা সকলে জানেন, নেত্রকোনায় 11 বছরের একটা শিশু, একজন মাদ্রাসা শিক্ষকের শিশু ধর্ষণ হয়েছে, এবং এটার মূল কারিগর একজন মাদ্রাসা শিক্ষক। রাজধানীর মিরপুরে ছোট রামিসা, এর আগে গিয়েছিল আসিয়া, আজকে ঝিনাইদহে 3 বছরের একটা শিশুকন্যা। এই ঘটনাগুলো আসলে কোনো অপরাধ না, এগুলো আমাদের সমাজে হর হামেশাই চলছে। এগুলোকে অপরাধ হিসেবে গণ্যই করছে না আমাদের সমাজ। আরো ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? যে আরো ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, অপরাধীরা অনেক সময় অপরিচিত কেউ নয়, আমাদের নিজেদেরই। যেমন মাদ্রাসায় একটা বাচ্চা আপনারা পড়তে দেন, সমাজের সকলে পড়তে দেয়, সেই মাদ্রাসার শিক্ষক বড় বড় দাড়ি, টুপি পরা, জুব্বা পরা, সারাক্ষণ আল্লাহ রসুলের কথা বলে, সেই রাতের বেলা হিংস্র জানোয়ার হয়ে উঠে ছোট ছোট কোমলমতি শিশুদের বলৎকার করে। এটা নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, তখন আপনাকে ইসলামের দোহাই দেওয়া হবে, অনেক কিছু বলা হবে। তখন বলবে যে না না না, এটা একজন মাত্র, এদেরকে একজনের জন্য পুরা এই গোষ্ঠী, এই ইমাম মুয়াজ্জেম, এই আলেমদের বিষয়ে কিছু বললেন না, কিন্তু প্রত্যেকটা আলেমই সেম ঘটনা ঘটাচ্ছে। ছোট ছোট শিশু মেয়ে, তাদের দেখলেও আপনাদের ইমানদণ্ড দাঁড়িয়ে যায়। আমার কি মনে হয় জানেন, যে আইএমই জাহিলিয়াতের যুগে যখন আমরা জানতাম যে কন্যা শিশু হলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, এইটা কেন পুঁতে ফেলা হতো? আমার মনে হয় ওই সময়কার লোক বুঝে গিয়েছিল বা বুঝতো যে এই শিশু কন্যাদের জীবন বড় সংকীর্ণ জীবন, মানে এদেরকে বাঁচানো বড় দায়, কারণ হায়নারা চতুর্দিকে ঘুরছে, যে কোনো মুহূর্তে ধর্ষণের শিকার হবে, যার কারণে হওয়ার সাথে সাথে পুঁতে ফেলা হতো। কারণ এটাই ছিল মূল যুক্তি, যে শিশু কন্যাগুলোকে ধর্ষণের হাত থেকে বাঁচানোর জন্য বাবা মা জীবন্ত পুঁতে দিত। কারণ কন্যা শিশু দেখলেই তো আমাদের ইমানদণ্ড দাঁড়ায় যায়, অন্য আর কিছুতে দাঁড়ায় না। তো এখন একটু ভাবুন তো, একটা শিশু কাকে বিশ্বাস করবে? সে তার শিক্ষক বিশ্বাস করতে পারছে, সে তার মাদ্রাসায় যাই পরে সেই শিক্ষককে বিশ্বাস করতে পারছে, আশপাশের কোন লোককে বিশ্বাস করতে পারছে, তাহলে সে কি ঘরবন্দি হয়ে থাকবে? সে কি বিকলাঙ্গ হয়ে যাবে? আজ বাংলাদেশে অসংখ্য পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। একটি মা সন্তানকে স্কুল পাঠাতে ভয় পায়, একটি বাবা তার শিশুকে বাইরে খেলতে দিতে ভয় পায়। এইটাই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন আমরা দেখেছিলাম? কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টি কি জানেন? এই ঘটনাগুলো পরে আমরা খুব কম পরিবর্তন দেখি, খুবই কম। কিছুদিন প্রতিবাদ হয়, কিছুদিন মিডিয়ায় আলোচনা হয়, পত্রিকাতে আসে, তারপর আবার সকলে নীরব। কিন্তু ধর্ষক তারা কিন্তু থেকে যায় সমাজে। 2016 সালেও এরকম 2-3 জন ধর্ষক ধরা খেয়েছিল, তারা গত 2 মাসে মুক্তি পেয়েছে, জামিন পেয়ে গেছে, কারণ এরপর আর কিছুই হবে না, এটা রয়ে যাবে। যেমন রামিসার বাবা বলছিলেন এই দেশ বিচার করতে পারবে না, বিচারের কথা আমার সামনে বলেন না। এটা কিন্তু একজন পিতার অনেক দুঃখের কথা। এই বিচারহীনতা আজকে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটি বাস্তবতা কি জানেন? রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা, সামাজিক নীরবতা এবং অপরাধীদের জন্য তৈরি করেছে একটা বিশাল নিরাপদ ধর্ষণ দেশ। কারণ এই দেশে ধর্ষণের শাস্তি হয় না, এই দেশে বলাৎকারের শাস্তি হয় না। আজকে দেখেন, রামিসাকে যেই লোক ধর্ষণ করেছে, হত্যা করেছে, তার বাড়ি ভাঙচুর হচ্ছে। কই কোনো মাদ্রাসা কি এখন পর্যন্ত ভাঙচুর হয়েছে? যেসব মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, সেসব মাদ্রাসাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, এটা দেওয়া হবে না, কারণ তখন আবার ধর্মের উপর লাগে। ওরে ধর্ম, মানে আপনার ধর্ষণ জায়েজ হবে ধর্ম দিয়ে, ধর্ষককে জায়েজ করা হবে ধর্ম দিয়ে। বলা যে হিজাব পরনি, তাই আরে বাবা, তোর 3 বছরের শিশুকন্যা, সে কি হিজাব পরবে? এই 3 বছরের একটা বাচ্চা দেখলেও তোমার ইমানদণ্ড দাঁড়ায় যাইতে হবে? আপনারাই বলেন, আমরা কি একটু কখনো ভেবে দেখেছি যে একটি ধর্ষণ ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি করে না, পুরো একটা সমাজের ক্ষতি করে, পুরো একটা জাতির নৈতিক পরাজয়? কারণ একটা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।
কেন অপরাধ বন্ধ হচ্ছে না, কেন বিচার নিশ্চিত হচ্ছে না, কেন অপরাধীরা এখনো নিরাপদ? আমরা কি আরো নীরব থাকবো, নাকি আমরা কি ভয় পাবো, নাকি আমরা নিরাপদ বাংলাদেশ গড়বো, শিশুদের বাসযোগ্য বাংলাদেশ গড়বো? কোনটা গড়বো? সিদ্ধান্ত এখন আপনাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত আপনারাই নেবেন কিভাবে কি হবে। সুতরাং এই বিষয়টা নিয়েই সকলে একটু চিন্তা করা উচিত। এই দেশটা আপনার আমার সকলের, এই দেশটা আমাদের শিশুদের, তাদের নিরাপদ রাখতে হবে। আর এই নিরাপদ রাখতে হলে এই ধর্ষণকারী যারা ধর্ষণকারী, সেটা হোক কোনো মাদ্রাসা শিক্ষক, স্কুল শিক্ষক, চাই নর্মাল লোক, এদের বিচার প্রকাশ্য দিবালোকে, প্রয়োজনে খোঁজা করে দেন। 2-4-10টা যদি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া যায়, দেখবেন যে আস্তে সব সমাধান হয়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার আগেও কিন্তু 20-25 দিন আগে চীন সফর করেছিল, শি জিনপিং এর সাথে বৈঠক করেছে। সেই বৈঠকে তারা একেবারে লিমিটলেস পার্টনারশিপের একটা ঘোষণা দেয়। চীন রাশিয়ার মধ্যে যদি সুসম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু রিয়েলিটিগুলো মেনে নিয়ে, সেটা যদি চীন আর ভারতের মধ্যে হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। বাজারে অন্যান্য যারা লেকচার দেয়, ফিকশন, ফ্যান্টাসি বেসড এবং কসমেটিক লেকচার, সেগুলো থেকে আমাদের কথাগুলো আলাদা হবে। আমরা মূলত এখানে লেকচার দিতে এসেছি মানুষ যাতে ফ্যাক্ট বেসড অ্যানালিসিস করতে পারেন, ইতিহাসও জানতে পারেন, সেটা বাংলাদেশের রাজনীতি হোক কিংবা বিশ্ব রাজনীতি হোক। আমার এই লেকচারটা মূলত প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের উপলক্ষে করা। আমি ওই ভিজিটটার উপর একটা লেকচার দিব, কিন্তু তার আগে চীন এবং রাশিয়ার যে সম্পর্ক শত শত বছরের, সেটা কিভাবে আপনার বদলে গেল, কিভাবে কয়েকশো বছর রাশিয়া চীনকে একটা দুর্বল রাষ্ট্র হিসাবে ট্রিট করেছে, এবং ঠিক গত 25 বছর, কমপক্ষে যে 25 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন, অর্থাৎ এই গত 25 বছরে কিভাবে পরিস্থিতিটা পাল্টে গেল, কিভাবে চীন একটা সিনিয়র পার্টনার হলো এবং রাশিয়া একটা জুনিয়র পার্টনার হিসাবে নিজেকে মেনে নিল, সেই প্রেক্ষাপটটা এখানে তুলে ধরব। এতে যেটা হবে, যারা আমার লেকচারগুলো দেখেন, তারা বাজারে অন্যান্য যারা লেকচার দেয়, ফিকশন, ফ্যান্টাসি বেসড এবং কসমেটিক লেকচার, সেগুলো থেকে আমাদের কথাগুলো আলাদা হবে। আমরা মূলত এখানে লেকচার দিতে এসেছি মানুষ যাতে ফ্যাক্ট বেসড অ্যানালিসিস করতে পারেন, ইতিহাসও জানতে পারেন, সেটা বাংলাদেশের রাজনীতি হোক কিংবা বিশ্ব রাজনীতি হোক। যেটা বলছিলাম যে শত শত বছর ধরে রাশিয়া চীনকে একটা দুর্বল রাষ্ট্র হিসাবে আপনার দেখেছে এবং সেভাবে তাদের সাথে কথাবার্তা বলেছে। আমরা যদি অষ্টাদশ শতাব্দী দেখি, ঊনবিংশ শতাব্দী দেখি, এই 2 শতকেই চীনও এক ধরনের একটা সাম্রাজ্য ছিল। সাম্রাজ্য বলতে অনেক বড় জায়গার অধিকারী আর কি। রাশিয়া তো ছিলই, রাশিয়াও সাম্রাজ্য ছিল। চীনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল। রাশিয়াতেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলতে হয়তো রাজাকে চ্যালেঞ্জ করে নাই, কিন্তু ইউরোপের সাথে তার প্রতিযোগিতা ছিল। কিন্তু আমরা যেটা জারিস্ট রাশিয়া বুঝি, যেটা মূলত 1917 সালে লেনিনের কমিউনিস্ট টেক ওভারের আগে যে রাশিয়াটা ছিল, ওইটা অনেক শক্তিশালী একটা রাষ্ট্র ছিল চীনের তুলনায়। আমি অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ শতাব্দীর কথা বলছি। তারও আগে, অনেক আগে চৈনিক সভ্যতা, প্রাচীন সভ্যতা, সেগুলো না, এই গত 300 বছর ধরেন আর কি। এই জারিস্ট রাশিয়ার আমলে প্রায় ওদের জারিস্ট রাশিয়া তো ছিল এক্সপান্সিভ, অর্থাৎ তারা অন্য রাষ্ট্রের ভূমি দখল করত, যেটা আমরা 1917 সালের পরেও দেখেছি যে রাশিয়া আবার সোভিয়েত ইউনিয়ন হয়েছে অনেকগুলা, পরে আবার ভেঙ্গেও গেছে 1990-91 সালে, ভেঙ্গে আবার 15টা রাষ্ট্র হয়েছে। তো এই যে ভূমি দখলে, চীনের ভূমি ওরা দখল করত জারিস্ট রাশিয়া প্রায়। এই নিয়ে অনেক ধরনের চুক্তি আছে, অনেক ধরনের যুদ্ধও আছে ছোটখাটো। এই ঠিক ভূমি দখল নিয়ে মূলত এই 2টা দেশের মধ্যে কোন্দল ছিল, এবং এক দেশ আরেক দেশকে একদমই পছন্দ করতো না। কিন্তু 1917 সালে লেনিনের কমিউনিস্ট টেক ওভারের পরে এই
সোভিয়েত কমিউনিস্টরাই চীনের কমিউনিস্টদের সাহায্য দিতে শুরু করে। এই সাহায্য নিয়ে মাও সেতুং 1949 সালে আপনার চীনে ক্ষমতা আরোহণ করেন, অর্থাৎ শুরু হয় কমিউনিস্ট চায়না। 1917 সালে শুরু হয় কমিউনিস্ট রাশিয়া, 1949 সালে শুরু হয় কমিউনিস্ট চায়না। 1949 সালের পরে মাও সেতুং চীনের ক্ষমতা দখল করে ফেলার পর তাদের যে পুরনো শত্রুতা ছিল, খুব জেনুইন শত্রুতা, সেটা তারা ভুলে গিয়ে, এবং মাও সেতুং এর পক্ষে কারণও ছিল, কারণ উনি সোভিয়েতদের হেল্প নিয়েই কিন্তু তাদের পরামর্শ ইত্যাদি নিয়েই কিন্তু চীনে ক্ষমতা দখল করেছিলেন। আর সেখানে তো সিভিল ওয়ার ছিল, অনেক কিছু, ওদিকে যাচ্ছি না, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। 1950 সালে তারা একটা চীন আর রাশিয়া, বা বলতে পারেন চীন আর সোভিয়েত ইউনিয়ন, 2001 সালে যেরকম প্রেসিডেন্ট পুতিন চীনের সাথে একটা গুড নেইবারলিনেস ট্রিটি করেছে, যেটার 25 বছর পূর্তি উপলক্ষে পুতিন সাহেব চীন সফর করেছেন, ওইরকম একটা চুক্তি হয়েছিল তাদের মধ্যে। অর্থাৎ চীন আর রাশিয়া তারা বন্ধুত্বের একটা ট্রিটি করে 1949 সালে মাও সেতুং এর চীনে ক্ষমতা আসার পর। এটা হওয়ার পরেও রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন চীনকে কিন্তু ওই একটা জুনিয়র পার্টনার হিসাবেই দেখতো, কিন্তু বৈপরীত্যটা দেখেন, চীনের জনসংখ্যা তো সবসময় রাশিয়ার কয়েক গুণ ছিল। এখন চীনের জনসংখ্যা কত? 150 কোটি, রাশিয়ার কত? 15 কোটি, 14 কোটি। এত বড় বিশাল জনসংখ্যার একটা দেশ, শুধু তারা দরিদ্র আর দুর্বল ছিল বলে সোভিয়েত ইউনিয়ন এই চীনকে কিন্তু তাদের একটা জুনিয়র পার্টনার হিসাবে, দুইটা কমিউনিস্ট দেশ পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে, এইরকম একটা আকাঙ্ক্ষা ছিল সোভিয়েত ইউনিয়নের। এটি স্টালিন সাহেবই শুরু করেন। লেনিন তো মারা গেল বোধহয় 1924 সালে, তারপর থেকে তো স্টালিন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া শাসন করতে থাকে। স্টালিন এটা করলেও স্টালিন পর্যন্ত মাও সেতুং এর সাথে চীনের সাথে তাদের সম্পর্ক খুব ভালো ছিল। এই কয়েক বছর, বিশেষ করে এই 4 বছর বলা যায়, 49 সালে তো আসলো, 50 সালে ট্রিটিটা সই হলো তাদের, এবং সেটা স্টালিন 53 সালে মারা গেল। এই কয়েক বছর তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। স্টালিন চীনে নানান ধরনের একটা গ্রুপ অফ অ্যাডভাইজার্স পাঠাইলেন, সেখানে কি করা যায়, অর্থাৎ চীনের ইন্ডাস্ট্রির কিভাবে তাড়াতাড়ি, শিল্প কলকারখানা কিভাবে তাড়াতাড়ি গড়ে তোলা যায়, এবং চীনকে কত তাড়াতাড়ি একটা নিউক্লিয়ার পাওয়ার করা যায়, এই ব্যাপারে সহযোগিতা করার জন্য স্টালিন তাদেরকে অনেক অ্যাডভাইজার দিলেন, তারা কাজ করতে থাকলো। এখানে একটা কথা আপনার মার্জিনে বলে রাখি যে মাও সেতুং এর কমিউনিস্ট শাসনে চীনে নানানভাবে, মানে গুলি করে মারা হয়েছে তা না, প্রায় 6 কোটি মানুষ মারা গেছে, অর্থাৎ 40, 50 মিলিয়ন, 60 মিলিয়নও বলে। দুর্ভিক্ষ হয়েছে, খুনাখুনি হয়েছে, অনেক ধরনের মুভমেন্ট ছিল। মাও সেতুং তো প্রায় 78 সাল পর্যন্ত বেঁচে ছিল। এই সময়ে উনি আবার একবার কালচারাল রেভলিউশন করলেন, অনেক মানুষ চীনে মারা গেছে এই কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে। সেটা নানান ধরনের হিসাব আছে, বাট কোটি কোটি। ঠিক স্টালিনের একক আমলে, সেই 24 থেকে 1953 সালের মধ্যে প্রায় বড় হিসাব হলো যে এটা 12 মিলিয়ন, অর্থাৎ 1,20,00,000 মানুষ, সোভিয়েত ইউনিয়নের মানুষ আপনার মারা গেছে স্টালিনের শাসনের সময়। এখানেও দুর্ভিক্ষ ছিল। আবার ওই যে কমিউনিস্ট, গুড কমিউনিস্ট না, সন্দেহ করে মানুষ মেরে ফেলা, যে কমিউনিস্ট হইতে পারছে না, চিন্তা করেন। আর সোভিয়েত ইউনিয়নের লোক সংখ্যা তো সবসময় কম ছিল, অর্থাৎ চীনে যদি 4-5 কোটি মরে, এই সংখ্যাগুলো কন্ট্রোভার্সিয়াল, আমি সেই দিকে যাচ্ছি না। আর সোভিয়েত ইউনিয়নে 1 কোটি মরা তো সমান জিনিস, তাই না? আর একটা জিনিস আপনারা দেখবেন, এটা এই যে কমিউনিজম যেটা, মার্কস বা তারপরে লেনিন বা যাই বলুক, সেই তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটা মার্কসের তত্ত্ব, এগুলো তো আমাদের দেশে মনে করা হয় যে মার্কস বা না শিখলে একটা মানুষ শিক্ষিত হয় না, এটা সলিমুল্লাহ খান পর্যন্ত বলে। কিন্তু আপনি এটা কেন শিখবেন? যেই জিনিস প্রয়োগ করা যায় না, যে জিনিস প্রয়োগ করতে গেলে এরকম কোটি কোটি মানুষ কে খুন করে ফেলতে হয়, এইরকম একটা পাগলামি
এই পৃথিবীতে এই 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 মার্ক্সবাদ থেকে এসে আমি টোটালি এটাকে অপছন্দ করি। আমি কোনোভাবে কিন্তু কমিউনিজমের সমর্থক নই, তবে তাদের যেসব নীতিমালা ভালো শুনতে সেগুলো সারা পৃথিবীতে নানান জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, সেটার আবার আমি সমর্থক। আচ্ছা, আজকে আমাদের এই লেকচারটা ওইটা নিয়েও না। লেকচারের হলো যে কিভাবে চীন আর রাশিয়া তাদের রিলেশনশিপের ইতিহাসটা সংক্ষেপে বলা। 1953 সালে স্টালিন মরে যাওয়ার পরে ক্রুশ্চেভ ক্ষমতায় আসে সোভিয়েত ইউনিয়নের। ক্রুশ্চেভ এসে স্টালিনকে সরাসরি দোষারোপ শুরু করলো যে স্টালিন একটা কাল্ট তৈরি করেছিল ক্ষমতার এবং পশ্চিমাদের সাথে শত্রুতা তৈরি করেছিল। ক্রুশ্চেভ পশ্চিমাদের সাথে পিসফুল কোএক্সিস্টেন্সের থিওরি দেয়। এইটা আবার মাও সেতুং পছন্দ করে নাই। মাও সেতুং বলেছে যে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে, এইটা একটা কাগুজে বাঘ। অর্থাৎ মাও সেতুং এর চায়না তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব তুচ্ছতাচ্ছিল্য করত। এইটার জবাবে ক্রুশ্চেভ বলেছিল যে ওরা কাগুজে বাঘ, কিন্তু ওদের আণবিক দাঁত আছে। মাও সেতুং ক্রুশ্চেভের এই সমালোচনাটা পছন্দ করেন না স্টালিনের। কারণ হলো মাও সেতুংও কাল্ট বেসড শাসন চেয়েছিলেন, অর্থাৎ এক ব্যক্তিকে সবাই শ্রদ্ধা সম্মান করবে। এটা কমিউনিজমের একটা ব্যাপার, এটা ডিক্টেটরশিপের ব্যাপার, অনেক কিছু আছে এখানে, সেই তত্ত্বে যাচ্ছি না। কিন্তু ক্রুশ্চেভ যেহেতু পশ্চিমাদের সাথে পিসফুল কোএক্সিস্টেন্সের কথা বললেন, তখন থেকে মাও আর ক্রুশ্চেভের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। আরো খারাপের একটা কারণ ছিল যে মাও এটা বেশি চাইতেন, অর্থাৎ স্টালিন যেভাবে খুব দ্রুত চীনকে একটা নিউক্লিয়ার পাওয়ার করার জন্য এগিয়ে আসছিলেন, তাদের মধ্যে সামান্য দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ মাও আর ক্রুশ্চেভের মধ্যে, ক্রুশ্চেভ কিন্তু আবার এই চীনকে আণবিক শক্তি হিসাবে গড়ে তোলার কাজে একটু পিছিয়ে আসলো। আর চীন চাচ্ছিল যে ক্রুশ্চেভ বা সোভিয়েত ইউনিয়ন তাইওয়ানের ব্যাপারে চীনকে সহযোগিতা করবে বা সমর্থন দিবে। তাইওয়ানটা কি, তাইওয়ান আসলে তাইওয়ান সমস্যাটা কিভাবে সৃষ্টি হয়েছে এটাও বুঝতে হবে। এটা হলো 1949 সালে যখন চিয়াং কাইশেকের সরকারকে মাও সেতুং পরাজিত করে। এই চিয়াং কাইশেকরা তাইওয়ানে গিয়ে আশ্রয় নেয়, ওটা চীনেরই একটা দিক নিয়ে ওরা সম্পূর্ণ চীনের সরকারটা চালায়, দাবি করে যে, অর্থাৎ চিয়াং কাইশেক তাইওয়ান থেকে শুরু করে যে তারা সম্পূর্ণ চীনের বৈধ সরকার, আর মাও সেতুং তো মূল ভূখণ্ড থেকে, সে তো ইন রিয়ালিটি সেই কিন্তু চীনের সরকার হয়ে যায়। সেখান থেকেই কিন্তু এই তাইওয়ান সমস্যার উদ্ভব ঘটে আর কি, যেটা যে তাইওয়ানে চীনের যে আসল শাসক ছিল তারা পালিয়ে গিয়ে তাইওয়ানটাকে তারা তাদের দখলে রাখে। পরবর্তীতে আমেরিকান বা পশ্চিমাদের সহযোগিতায় তাইওয়ান একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আজ পর্যন্ত চলছে। এই তাইওয়ানের ব্যাপারে ক্রুশ্চেভ খুব, অর্থাৎ আসলে মূলত ওদের সমালোচনার কারণে দুজনের মধ্যে যেহেতু সন্দেহটা দেখা দিল, কারণটা বোঝেন। কারণ মাও সেতুং চাচ্ছিল চীনকে একেবারে ইকুয়াল পার্টনার হিসেবে সোভিয়েত ইউনিয়ন গ্রহণ করবে, একটা কমিউনিস্ট রাষ্ট্র বাট ইকুয়াল পার্টনার। এটা কেউই করেনি। স্টালিনও ছোট ভাই হিসেবে দেখেছে, বাট আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ক্রুশ্চেভ এটাকে, ক্রুশ্চেভের সময় চলতো, কিন্তু ক্রুশ্চেভ যেহেতু স্টালিনকে সমালোচনা করা শুরু করলো, যেটাও আসলে ক্রুশ্চেভের সুনীতি মানে কমিউনিস্ট শাসনের পরিপন্থী ছিল। এরকম হলেই তো আমরা দালাল বলা শুরু করি। আপনারা বলে দিতে পারেন যে সিআই এর দালাল ছিল ক্রুশ্চেভ, অবশ্য এগুলা সত্য না। এগুলা হলো যে আসলে নাজেহাল হয়ে যাওয়া, মানে ভুল পথে রাষ্ট্র চালাতে গেলে আপনার নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। ভুল পথটা ছিল কমিউনিজম, তো সেইটার বিষয় আর কি। তো মাও সেতুং আর ক্রুশ্চেভের মধ্যে যেহেতু সম্পর্কের অবনতি হওয়া শুরু করলো, কারণ দৃষ্টিভঙ্গির কারণে, ক্রুশ্চেভও তো চীনকে ওই সেই দরিদ্র চীন জুনিয়র পার্টনার হিসাবে ট্রিট করছিল, আর মাও সেতুং যেহেতু স্টালিনের প্রতি অনুরক্ত ছিলেন, ক্রুশ্চেভ স্টালিনকে সমালোচনা করলেন। এখান থেকে যে দ্বন্দ্ব তৈরি হয়, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ক্রুশ্চেভ তাদের যেসব অ্যাডভাইজাররা ইয়েরা পাঠিয়েছিল বছরের পর বছর ধরে চীনের অর্থনীতি, চীনের শিল্প, চীনের নিউক্লিয়ার বম তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে, এদেরকে ক্রুশ্চেভ আবার সরিয়ে নেয়। এবং এটা নেয় 1950 সালে, অর্থাৎ 1960 সাল নাগাদ। ওরা যে 1950 সালে যে একটা ফ্রেন্ডশিপ ট্রিটি করছিল, ওটা অকার্যকর হয়ে যায়। অর্থাৎ চীন আর 1960 সালে বলে দিয়েছে যে আমরা এই চুক্তিটা আর কার্যকর করব না, অর্থাৎ রিনিউ করব না। মজার বিষয় হলো, যেই মাও সেতুং চীনকে, সোভিয়েত ইউনিয়নকে হাসি ঠাট্টা করতো ক্রুশ্চেভের, সে যেহেতু পশ্চিমাদের সাথে পিসফুল কোএক্সিস্টেন্স চেয়েছিল, সেই চীনের মাও সেতুংই কিন্তু পরবর্তীতে বা মাও সেতুং এর পরে যারা চীনের যে ড্যাং জিয়াওপিং ক্ষমতায় আসে,
তারাই কিন্তু ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করে। কারণ একেবারে 1960 সাল নাগাদ এখন দেখা যাচ্ছে যে মানে সোভিয়েত ইউনিয়ন বিশ্বাস করতে শুরু করে যে চীন যদি নিউক্লিয়ার বোমা বানায় এটা রাশিয়ার উপরই ফেলতে পারে, এইরকম একটা অবিশ্বাস, মানে এদের রাইভালরি না, শত্রুতা এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে দেখেন দুইটা কমিউনিস্ট দেশ একটা একটাকে ধ্বংস করে ফেলবে, এইরকম একটা অবিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়ে যায় 1960 সাল নাগাদ। এটাও কিন্তু আমি মনে করি যে কমিউনিজমের একটা ব্যর্থতা। অর্থাৎ কমিউনিস্ট স্টাইল শাসন চালাতে হলে যেই ধরনের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রয়োজন হয় সেগুলা করা যায় না। ফলে কমিউনিস্টরা নিজেরা নিজেদেরকে কিন্তু শত্রু ভাবা শুরু করে নিজের দেশের মধ্যে, যার কারণে অনেক খুনাখুনি হয়। আর শ্রেণী শত্রু ওরা যাদের মনে করে তাদেরকেও খুন করে। এই ধরনের জটিলতা থেকে কিন্তু এই চীন আর রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন দুইটা কমিউনিস্ট রাষ্ট্র হয়েও কিন্তু তারা আর তাদের বন্ধুত্বটা ধরে রাখতে পারেনি। পরবর্তীতে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বন্ধুত্ব হয়, আপনারা সেটা জানেন। এই বন্ধুত্বে পাকিস্তান সহযোগিতা করেছিল, কারণ আমরা জানি যে পাকিস্তান হয়ে ইয়াহিয়া খানের সময় পাকিস্তান হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত হেনরি কিসিঞ্জার চীনে গিয়েছিল, অনেকদিন ধরে তাদের সাথে আলোচনা করেছিল ড্যাং জিয়াওপিং এর সাথে। এগুলো আজকের লেকচারের অংশ না। যেই মাও সেতুং এর চীন হাসাহাসি করতো মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে, তারাই পরবর্তীতে দেখা যায় যে সোভিয়েত রাশিয়াকে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করলো এবং পরবর্তীতে এসে চীন একটা স্মার্ট কাজ করে। চীন করে কি, ড্যাং জিয়াওপিং এর আমলে তারা কিছু কিছু বাজার অর্থনীতি তৈরি করে, অর্থাৎ মিক্সড ইকোনমি যেটাকে বলে। অর্থাৎ মিক্সড ইকোনমি অনেক জটিল বিষয়, সহজে বলি। অর্থাৎ প্রাইভেট কোম্পানিগুলোকে ব্যবসা করার সুযোগ করে দেয় ড্যাং জিয়াওপিং, চীনের খুব বিখ্যাত নেতা, বিশেষ করে মাও উত্তর, যিনি যাকে বলা হয় যে তিনি এই চীনে ওপেন ইকোনমি শুরু করেছেন। প্রাইভেট কোম্পানিকে এরকম আমাদের দেশের ভ্যাকসিনকো মনে করেন এই ধরনের, বা বিল গেটসের কোম্পানির মতো এরকম প্রাইভেট ব্যবসা বাণিজ্য করতে দেয়। ফলে চীন করে কি, তারা পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে, অর্থনীতিটার উপর নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, বাজার অর্থনীতি আংশিকভাবে গ্রহণ করে। এইটা চীন এবার 1978 সালে শুরু করে। আমরা বুঝতে পারি, এবং এটাই বিশ্লেষকরা মনে করেন, এই যে চীন যে এত তাড়াতাড়ি ওই জিনিসটা বুঝতে পেরেছিল যে বাজার অর্থনীতির প্রয়োজন আছে, এবং সেটা উনি শুরু করাতে একটা ধীর গতিতে, বলা হয় যে চীন সোভিয়েত ইউনিয়নের মতো পতন ঘটে নাই চীনের। সোভিয়েত ইউনিয়নও এটা ট্রাই করেছিল। গর্বাচেভ যখন 1980 দশকে ক্ষমতায় আসে, উনিও একই ব্যবস্থা চেষ্টা করেছিল, বাট এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর গর্বাচেভ কিন্তু আবার ফ্রি ইকোনমিকেরও সুযোগ দেওয়ার চেষ্টা করছে, আবার পলিটিক্যাল ওপেননেসও, অর্থাৎ পলিটিক্সেও কিছু সমালোচনা এগুলোর সুযোগ করে দিয়েছিল। এইটা গর্বাচেভকে তো সবাই সিআইএ এর দালাল বলে, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমরা যেটা দেখি ফ্যাক্ট বেসড হলো যে গর্বাচেভ অল্প সময়ে অনেক বেশি সংস্কার করতে গিয়ে, অর্থাৎ তার দুইটা ছিল, বইও ছিল, এগুলো পেরেস্ত্রইকা, আরেকটার নাম তো এই মুহূর্তে মনে করতে পারছি না। অর্থাৎ একটা পলিটিক্যাল ওপেননেস আর ইকোনমিক ওপেননেস, মানে ফ্রি মার্কেট ইকোনমির দিকে ঝুঁকা, আর পলিটিক্স, কমিউনিস্ট পলিটিক্সে কিছু সমালোচনা, কিছু প্রতিদ্বন্দ্বী গড়ে ওঠার সুযোগ করে দেয়া। এটা দ্রুত করতে গিয়ে সোভিয়েত রাশিয়া পড়ে গেল। আর চীন অনেক স্মার্টলি এখানে এটা করাতে চীন কিন্তু একটা কমিউনিস্ট রাষ্ট্র হিসাবে টিকে গেল, একটা গোজামিলের অর্থনীতি নিয়ে। এই টিকে যাওয়ার কারণেই আর সোভিয়েত ইউনিয়নের পতনের কারণেই পরবর্তীতে রাশিয়া তো পশ্চিমাদের দ্বারা অনেক ধরনের হিউমিলিয়েশনের শিকার হয়েছে। এইরকম হতে 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 2001 সালে এসে 2001 সালে কিন্তু পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তারা এই চুক্তিটা করে আবার, গুড নেইবারলি ট্রিটি, যেটা 25 বছরের পূর্তি উপলক্ষে এই পুতিন সাহেবের এই ভিজিটটা উনি করেছেন। এবং প্রেসিডেন্ট পুতিন এই রিয়েলিটিটা মেনে নিয়েছে যে চীন হলো পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে না হোক, অর্থাৎ তাদের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপে তাদের নেতারা, রাশিয়ার নেতারা শত শত বছর চীনকে যে একটা জুনিয়র পার্টনার হিসাবে ট্রিট করত, সেটা থেকে পুরোপুরি সরে এসে চীনকে বড় ভাই হিসাবে মেনে নিয়ে তারা এই জিনিসগুলো, মানে নতুন গুড নেইবারলি ট্রিটি করে সুসম্পর্ক রক্ষা করেন। পরবর্তীতে 2008 সালে রাশিয়া চীনের অনেক জমি ফেরত দেয়। তারপরে কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বটা ভালোভাবে তৈরি হয়। এবং এর আগে আপনারা এটাও জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার আগেও কিন্তু 20-25 দিন আগে চীন সফর করেছিল।
শি জিনপিং এর সাথে বৈঠক করেছে। সেই বৈঠকে তারা একেবারে মানে লিমিটলেস পার্টনারশিপের একটা ঘোষণা দেয়। তো এখানে আমি যেটা বলবো যে রাশিয়া প্র্যাকটিক্যাল অবস্থাটা মেনে নিয়েছে, চীনের এত ব্যাপক জনসংখ্যা, চীনের উন্নতি সবকিছু মেনে নিয়ে, বাস্তব অবস্থা মেনে নিয়ে কিন্তু চীনের সাথে সম্পর্কটা তৈরি করেছে। এবং কোনোদিন সুযোগ পেলে হয়তো বলবো ভারত চীনের মধ্যে যে কোনোদিন সুসম্পর্ক হতে পারে না সেটাও বলা যাবে না, কারণ আমরা চীন রাশিয়ার মধ্যে যদি সুসম্পর্ক তৈরি হতে পারে কিন্তু রিয়েলিটিগুলো মেনে নিয়ে, সেটা যদি চীন আর ভারতের মধ্যেও হয় অবাক হওয়ার কিছু থাকবে না। আর ইসলামিক জঙ্গিবাদীরা সবসময় মনে করে যে মানে ভারত আর চীন একটা যুদ্ধ করবে, এই ধরনের কিছু, এটাও অপ্রাসঙ্গিক। তবে আমরা এই জায়গা থেকে প্রেসিডেন্ট পুতিনের যে চীন সফর তার উপর হয়তো আরেকটা ভিডিও করব। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো মব। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, প্রশাসন, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, দৈনন্দিন জীবন, প্রেম, ভালোবাসা থেকে শুরু করে আরো অনেক কিছু তছনছ হয়ে যাচ্ছে মবের আতঙ্কে। মব এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এটি ইবলিশ শয়তানের চাইতেও ভয়ঙ্কর। এটি রাক্ষস, এটি খোক্ষস, কিংবা ধরুন লাঠি, বোমা, বন্দুক অথবা পরমাণু যে অস্ত্র, কিংবা ধরুন স্নাইপার রাইফেল, এগুলোর চাইতেও এখন আমাদের এই সমাজে মব ভয়ঙ্কর হয়ে পড়েছে। মব করে ধর্ষণ করা হচ্ছে, মব করে বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, মব তৈরি করে কৃষকের গরু ছাগল লুণ্ঠন করা হচ্ছে। এই মব একটি মানুষকে পশুর পর্যায়ে নামানো হচ্ছে। এই মব কে শুরু করলো, কিভাবে করলো, এগুলো পুরনো ইতিহাস আপনারা সবাই জানেন। এ কাসুন্দি ঘেটে কোনো দরকার নেই। এখন যেটি দরকার, যে কোনো মূল্যে এই মব বন্ধ করতে হবে। যখন বিএনপি সরকার এলো, প্রথম কয়েকদিন এই মব বেশ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ ছিল, সরকারের কিছুই করতে হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় এটি যে কোনো কারণে হোক বেড়ে গেছে। সব খবর আসছে না, কিন্তু যেগুলো আসছে ছিটে ফোটা, এতে করে যেটা হচ্ছে যে ইউনূস জামানাতে মব ছিল টার্গেট ওরিয়েন্টেড। একটা নির্দিষ্ট গোষ্ঠী তার প্রতিপক্ষের বিরুদ্ধে মব করত এবং সেগুলো প্রায় সবকিছুই প্রকাশ্যে হতো, যার জন্য আমরা জানতে পারতাম। আর এখন এই বিষয়গুলো একেবারে সর্বব্যাপী, সার্বজনীন, পথে প্রান্তরে, মাঠে ঘাটে, ফুটপাতে, সর্বত্র মব ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক মব, রাজনৈতিক মব, প্রশাসনিক মব, এবং প্রশাসনের কেন্দ্রে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনি রাষ্ট্রীয় মব বলতে পারেন। যেমন দেখা গেল বিএনপি ক্ষমতায় আসার পরপর বেশ কয়েকটি রাষ্ট্রীয় ব্যাংকে জিএম পর্যায়ের, ডিজিএম পর্যায়ের বা যারা সিবিএ করে তারা মব করে এই যে ইউনূস জামানাতে যারা ভালো পোস্ট এবং পোর্টফোলিওতে ছিলেন, সেটা চেয়ারম্যান হিসেবে, তারপর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, এই পদগুলোকে মব করে মানে খালি করে ফেলা হয়েছে এবং সেখানে নিজেদের লোক বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকে যে মব হয়েছে, নজিরবিহীন মব, এখনো পর্যন্ত সেই মবের যে ধাক্কা ব্যাংকিং সেক্টর সামলে উঠতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, এটি অত্যন্ত সম্মানের একটি পদ, মর্যাদা একটি পদ, যেখানে প্রাইভেট ব্যাংকের এমডি যারা আছেন তারা মনে করেন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আমাদের চেয়ে যোগ্যতম, লেখাপড়া জানা মানুষ, শিক্ষিত, সম্ভ্রান্ত এবং ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু যে মানুষটিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে তার সামাজিক অবস্থান আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোতে যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন বা চেয়ারম্যান হিসেবে যে সকল ব্যবসায়ী রয়েছেন তাদের
সমপর্যায়ের নয়, অনেকটা লেস। ফলে কখনো মানে আপনি বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি বোর্ডকে নিয়ন্ত্রণ করা, যে যেখানে পার্সোনালিটি দরকার, সেটা এই ভদ্রলোকের হবে হয়তো আরও অনেক 10-12 বছর পরে। ফলে ব্যাংকিং সেক্টরটা কিন্তু দাঁড়াচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে যা কিছু আসছে কেউ শুনছেন। আর বাংলাদেশ ব্যাংকের যারা ডিপ্টি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টর বা জেনারেল ম্যানেজার আছেন, তারা এই মবের মাধ্যমে সৃষ্ট এই গভর্নরের যে পদটির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য অন্তঃস্থল থেকে দেখাতে পারছেন না। জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। সিমিলারলি মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন তছনছ হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, তার ব্যক্তিগত সততা, কর্মদক্ষতা প্রশ্নাতীত, তার যোগ্যতা প্রশ্নাতীত। এই মানুষটি বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মবের ভয়ে ছেড়ে দেওয়া কেঁদেবাছি তাড়াতাড়ি পদত্যাগ করে চলে গেছেন এবং এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন গঠিত হয়নি। সেম ঘটনা ঘটেছে মানবাধিকার কমিশনে। এরপর প্রেস অ্যান্ড মিডিয়ার যেই অফিসগুলো ছিল বা আছে, যেমন বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, ঢাকা ন্যাশনাল প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ডিএফপি, পিআইডি, এরপর প্রেস কাউন্সিল, এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি এখানে যারা আসেন, যারা নেতৃত্ব দান করেন, মোটামুটি সবারই একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা থাকে। অনেকে বিতর্কিত, কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন করার মতো লোক থাকে না। যেমন ধরুন গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ, এখন তারা যে দলই করুন, বা ইকবাল সোবহান চৌধুরী, নাইমুল ইসলাম খান, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা এবং ট্রেডে সংশ্লিষ্ট পেশায় তাদের যে প্রভাব, ইনফ্লুয়েন্স যেটিকে বলা হয়, এটি প্রশ্নাতীত। কিন্তু এখন কি হচ্ছে? এখন যারা এই সমস্ত জায়গাতে নেতৃত্ব দিচ্ছেন বা যারা এখানে আসার চেষ্টা করছেন, এটি পুরো দেশ জাতির জন্য হতাশাব্যঞ্জক। এই জায়গাগুলো মূলত যে খালি হয়েছে, সেটা মবের কারণে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে, মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, মানে যেটা অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, এটাকে মিলে আমরা সাধারণত সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট বলি সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টে যেভাবে মব হয়েছে, তারপর থেকে যে বিচারকদের মনোবল ভেঙে গেছে, এখন পর্যন্ত সেই মনোবল মানে ফিরে আসা তো দূরের কথা, দিন দিন অবদমিত হচ্ছে। প্রায় প্রতিটি বেঞ্চে মামলার জট। বিচারক মানে একেবারে যেগুলো সাধারণ, যেগুলো আগে একটা বেঞ্চে যদি 100, 150, 200 মামলা শুনানি হতো, এখন 10টা 12টা এরকম শুনানি হয়। প্রধান বিচারপতির দপ্তর থেকে যদি কোনো ফাইল আসে, সেটা শুনানি হয়, আর বাকিগুলো সিরিয়াল পড়ে, ইচ্ছা হয় তিনি শুনেন, ইচ্ছা হয় তিনি শুনেন না। এইভাবে অনেক একেবারে সাধারণ মামলা গত 2 বছর ধরে একটা ডেট পড়বে হাইকোর্টে। অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় ব্যক্তি, তারা একটা মানে তারিখ ফেলাতে পারছেন না। বারবার মেনশন করা হচ্ছে, বিচারকের সঙ্গে গিয়ে উকিল দেখা করছেন, তিনি কথা বলছেন, মিষ্টি কথা বলছেন যে ঠিক আছে আমি কালকে শুনানি করে দেবো, কিন্তু যখনই মেনশন করা হচ্ছে চোখ উল্টে ফেলছেন। এইভাবে উচ্চতর আদালতে কোনো কাজ হচ্ছে না। এর মূল কারণ হলো ওই যে মবের ভয় এবং ট্যাগ দেওয়ার ভয়, যে যদি কেউ দুর্নীতিবাজ বলে, যদি কেউ আওয়ামী লীগের দোষর বলে, যদি কেউ বিএনপির দোষর বলে, মানে তারা পুরো হাত পা ছেড়ে দিয়েছে। এর সঙ্গে আবার এই যে সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয়, এটি যেভাবে রহিত করা হলো, এতে করে প্রধান বিচারপতির যদি ন্যূনতম মর্যাদাবোধ থাকে, তাহলে তিনি চুপ হয়ে যাবেন, অথবা তিনি সুমোটো রুল দেবেন, অথবা তিনি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবেন। হোয়াট এভার মেবি, যাই করুন না কেন, বিচার বিভাগের এবং সরকারের ক্ষতি হবে। তো এই যে মব নিয়ে যা কিছু হচ্ছে, সেই মবের মধ্যে আবার আওয়ামী লীগের ফিরে আসার আতঙ্ক শুরু হয়েছে।
এবং যেহেতু যে মব কালচার গত 2 বছর যাবৎ চলছে এবং এটা ক্রমবর্ধমানভাবে বেড়ে যাচ্ছে, কাজে আওয়ামী লীগ যদি ফিরে আসে, কোনো সুযোগ পায়, এটা যদি 1% ওটার সম্ভাবনা থাকে, তাহলে 5 কোটি আওয়ামী লীগের লোক যদি মব করে, এবং তারা মব করবেই, এতে কোনো সন্দেহ নেই। যে আওয়ামী লীগ লগি বৈঠার ইতিহাস তৈরি করেছে, সেই লগি বৈঠার আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায়, বাংলাদেশে এসে সে কখনোই জামাতের আমিরের মতো কাউকে জড়িয়ে ধরে চুম্বন করবেন না, হ্যান্ডশেক করবেন না, তারা মব করবে। এবং শুধু লগি বৈঠা দিয়ে মব করবে না, আরও অনেক কিছু দিয়ে মব করবে। এটা বাংলাদেশের একটা তেলাপোকা, একটা টিকটিকি, তারাও ভালো করে বোঝে। এ কারণে কি হলো যে চলমান মব, তার সঙ্গে আবার আগামী দিনের যে রাজনৈতিক অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার যে অশনির সংকেত, এটার ভয়ে যারা জুলাই যোদ্ধা আছেন, এবং বিশেষ করে প্রথমত জুলাই যোদ্ধা, দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলী, আর তৃতীয়ত বর্তমানে বিএনপির যারা মন্ত্রী রয়েছেন, এমপি রয়েছেন, তাদের সকলের মধ্যে এই মবের আতঙ্ক প্রবল আকার ধারণ করেছে। আর এরই মধ্যে যখন শেখ হাসিনা হুট করে বললেন 6 মাসের মধ্যে চলে আসব, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে আবার এক একটা পত্রিকায়, মানে এই যে শেখ হাসিনা যখন বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, এই গত 2 বছরে আপনি দেখবেন যে কটি সাক্ষাৎকার তিনি যে কয়বার দিয়েছেন, প্রত্যেকটি সাক্ষাৎকারের পর বাংলাদেশের রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়েছে। এই যে নির্বাচনের শিডিউল ঘোষণার আগে অনেকগুলো পত্রিকার সাথে তিনি সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকারগুলো মূল্যায়ন করেন, এবং আপনি দেখেন যে জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনীতির ভবিষ্যৎ ছিল, মুহূর্তের মধ্যে সেটা রিভার্সে বিএনপির দিকে চলে এলো। আবার যে এখন তিনি একটার পর একটা সাক্ষাৎকার দিচ্ছেন এবং একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং তার যারা লোকজন দেশে বিদেশে যে ভাষায় কথা বলছে এবং তাদের মধ্যে যে জোশ কাজ করছে এবং তারা যেভাবে সংগঠিত হচ্ছে, মানুষ তো আঙুল চুষে বড় হয় না। বিএনপিতে অনেক প্রাজ্ঞ লোক আছে, এনসিপিতেও গত 2 বছরে তারা বিভিন্ন উত্থান পতন এর মধ্যে তারা যে অভিজ্ঞতার সঞ্চয় করেছে। আর জামাত তো আরও পরিপক্ক, তারা বুঝতে পারছে যে ঈশান কোণে মেঘ জমেছে, তারা বুঝতে পেরেছে যে সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে অথবা কিছু একটা ঘটবে। তো সেই ক্ষেত্রে কি হবে? এরই মধ্যে এনসিপির বা অন্যান্য যারা রাজনীতিতে এবি পার্টি যারা যারা আছেন, তাদের কিছু বক্তব্য লক্ষ্য করবেন। তারা সবাই মবের আতঙ্কে অনেকে আতঙ্কিত, মব নিয়ে তারা এখন খুব খোলামেলা কথা বলছেন, মবের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন, যদিও তাদের উত্থান মবকে নিয়ে বা মবের মাধ্যমে। এবং সেই মব যদি এখন যে অবস্থা চলছে, এতে করে সরকার বিরোধীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, সরকারও ক্ষতিগ্রস্ত হবে। এবং এই মবটা যদি বিস্তার লাভ করে, আগামীতে যদি কোনো কারণে রাজনীতির পট পরিবর্তন হয়, তাহলে প্রতিপক্ষকে দমন করার জন্য 99.99% হাতিয়ার হবে মব, আর সামান্য কিছু মামলা মোকদ্দমা হবে। মানে উইদিন 24 ঘন্টার মধ্যেই তারা তাদের কেল্লা ফতে করে ফেলবে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা কি একটা ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।